বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই যে নতুন জালেম, যাদেরকে মানুষ গুপ্ত হিসাবে চিনে, এই জালেমদের নেতা সে 2 দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। প্রিয় ভাই বোনেরা, যেই ব্যক্তি বা যেই দলের তার দেশের মা বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, যেই নেতা যেই দলের নেতাকর্মীদের নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই, তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশের মানুষ আত্মসম্মানমূলক কোনো মর্যাদাপূর্ণ কোনো আচরণ আশা করতে পারে না। একটি রাজনৈতিক দল যাদের একটি অন্য পরিচয় আছে, জনগণ যাদেরকে একটি ভিন্ন পরিচয় চিনে, জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে, গুপ্ত পরিচয়। আপনারা চিনেন কারা তারা গুপ্ত? বাংলাদেশের রাজনীতিতে কারা সেই গুপ্ত? চেনেন আপনারা আলহামদুলিল্লাহ। বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। কেন? প্রিয় ভাই বোনেরা, এই বাংলাদেশে আবহমান কাল ধরে, শত হাজারো বছর ধরে এই বাংলাদেশে নারী পুরুষ সকলে মিলে মাঠে কাজ করে। বাংলাদেশে যেমন কৃষক ভাইরা কাজ করে মাঠে, একইভাবে আমরা জানি বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কৃষানেরই বোনরাও তারা মাঠে কাজ করে। প্রিয় ভাই বোনেরা, শুধু মাঠেই নয়, বিভিন্ন কল কারখানায় আমরা দেখেছি আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের নারীরা তারা পুরুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। তারা যে গার্মেন্ট শিল্প নিয়ে সমগ্র পৃথিবীতে আমরা গৌরববোধ করি, সেই গার্মেন্ট শিল্প টিকিয়ে রেখেছে এই দেশের নারী সমাজ, এই দেশের মা বোনেরা। আজ আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখছি, অত্যন্ত ঘৃণার সাথে দেখছি এই যে নতুন জালেম, যাদেরকে মানুষ গুপ্ত হিসাবে চিনে, এই জালেমদের নেতা সে 2 দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। যেই ব্যক্তি বা যেই দলের তার দেশের মা বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, যেই নেতা যেই দলের নেতাকর্মীদের নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই, তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশের মানুষ আত্মসম্মানমূলক কোনো মর্যাদাপূর্ণ কোনো আচরণ আশা করতে পারে না। বলেন আমরা নাকি গুপ্ত নাকি সুপ্ত? লজ্জা। নিজেরা যারা গুপ্ত সুপ্ত হয়ে থেকেছেন, তা সেই লোক যদি আমাকে গুপ্ত বলে, আপনাকে গুপ্ত বলে, আপনার কেমন লাগবে বলেন? বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও দেখে নেয়। সেই মানুষ যদি আমাকে বলে আমি গুপ্ত না সুপ্ত, আপনি বলতেই পারেন আমি গুপ্ত ছিলাম কারাগারে, দফায় দফায়। আপনি যদি ওইটাকে গুপ্ত বলেন তাইলে আমি অবশ্যই গুপ্ত। আমি এদেশের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়ে আমি পালিয়ে যাইনি, আমি ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতাম। আমি শুধু না, আমার সহকর্মীরা পালিয়ে যায়নি। নিশ্চিত মৃত্যু জেনে আমাদের সহকর্মীরা সাহস করে বাংলাদেশে ফিরে এসেছে। এই এলাকায় ইবনে সিনা হাসপাতাল আছে, ডায়াগনস্টিক সেন্টার আছে। এর প্রাণ পুরুষ ছিলেন মীর কাসেম আলী। সেই সময়টা তিনি ছিলেন আমেরিকায়, যিনি বাংলাদেশের অর্থনীতিকে পাল্টে দিতে চেয়েছিলেন, যিনি এদেশের যুবকদেরকে কাজ দিয়ে উদ্দীপ্ত করেছিলেন। তাকে তার বন্ধুরা বলেছিল ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ। তিনি বলেছেন হোয়াই? তারা বলেছে তুমি আসলে, ভাই আপনি আসলে আপনার সিনিয়র নেতাদের যে অবস্থা হচ্ছে আপনারও তাই হবে। তিনি বলছেন আই ডোন্ট কেয়ার, আই অনলি কেয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
আমি আল্লাহ ছাড়া কাউকে কেয়ার করি না। আমি আসব, আমার বিরুদ্ধে মামলা হবে, আদালতে দাঁড়াবো, স্পষ্টভাবে চিৎকার দিয়ে বলবো আমি টোটালি নিষ্পাপ, নিরপরাধ। আমার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে এই পাপ আমি করি নাই, এই অপরাধ আমি করি নাই, এটা সাজানো, পাতানো এবং মিথ্যা। এরপরে আমার যদি ফাঁসি হয়, ফাঁসি হবে, আমি আল্লাহর দরবারে শহীদ হয়ে কবুল হয়ে যাব। প্রিয় এলাকাবাসী, তিনি যতদিন ছিলেন আপনাদের আপনজন ছিলেন। আমি জানি তিনি এলাকার মানুষকে বিশেষভাবে ভালোবাসতেন। এই জসিমউদ্দিন সরকার সাহেবও তার জীবনের একটা অংশ ইবনে সিনায় কাটিয়েছেন। এই ইবনে সিনা বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে পথ প্রদর্শক, রাস্তা দেখিয়েছে বাংলাদেশকে। বহু হাসপাতাল আছে মানুষ যায় না, আর এই হাসপাতাল আছে লোক ধারণের, মানে তিল ধারণের ঠাই নাই, ঠাই নাই। কেন? এখানে মানুষ এসে একটু মর্যাদা পায়, একটু ভালোবাসা পায়। বাংলাদেশ জামাতে ইসলামী যদি আল্লাহর মেহেরবানিতে দেশ সেবার সুযোগ পায় 11 দলকে সাথে নিয়ে, তেমনই একটি মানবিক বাংলাদেশ আমরা উপহার দেব ইনশাল্লাহ। একটু আগে ডাকসুর বিপি এখানে কথা বলে গিয়েছে। আমাকে মাঝে মাঝে লোকেরা জিজ্ঞেস করে আপনারা দেশ চালালে দেশটা কেমন হবে। আমি বলি আল্লাহর মেহেরবানিতে 4 মাসের ডাকসু যেমন দেখতে পাচ্ছেন তার চেয়েও ভালো হবে ইনশাল্লাহ। আমরা কথা দিব সেই কথা, যে কথা আমরা রাখতে পারবো। আফসোস, অনেকে এখন আগামী 100 বছর এই জাতির যা দরকার তাও দিয়া দিচ্ছেন। 50 কোটি গাছ, এত জায়গা নাই রে ভাই আমার দেশে। ঘরে ঘরে ফ্যামিলি কার্ড মায়েদের হাতে, কি দরদ মায়েদের। একদিকে মায়েদের হাতে ফ্যামিলি কার্ড, আর একদিকে মায়েদের গায়ে নিজের হাত। হুঙ্কার দিয়ে ক্ষমতার কোনো খবর নাই, মনে হয় যেন এখনই ক্ষমতার দাপটে অস্থির। হুঙ্কার দিয়ে কেউ কেউ বলছেন পর্দানসীন কোনো মেয়ে যদি বুট চাইতে কোথাও ক্যাম্পেইন করতে আসে তার কাপড় খুলে দেওয়া। লজ্জা! এগুলা কুলাঙ্গার। এগুলা কি কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নেয় নাই? যদি জন্ম নিয়ে থাকে তাহলে কেমনে বলে একজন মায়ের গা থেকে টান দিয়ে কাপড় খুলে দিবা? আপনারা দেখেছেন শুধু বুট চাওয়ার অপরাধে একজন পর্দাসীন মায়ের পেটে লাথি দিয়েছে। মায়ের মর্যাদা কখন শিখবা? পরিবার কোনো ভদ্রতা শিখায় নাই? সবাই তো একজন মায়ের পেট থেকে দুনিয়া এসেছি। আমি তাদের প্রতি অনুরোধ করব, আগে নিজের মাকে সম্মান করতে শেখো, নিজের বোনকে সম্মান করতে শিখো, নিজের প্রিয়তমা স্ত্রীকে সম্মান করতে শিখো, নিজের মেয়েকে সম্মান করতে শিখো। তাহলে বাংলাদেশের 9 কোটি মাকে তোমরা সম্মান করতে পারবা। মনে রাখবা, জুলাইয়ের আন্দোলন এমনি এমনি সফল হয় নাই। 15 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছিল, সেদিনই বাংলাদেশ জ্বলে উঠেছিল। মায়ের সন্তানেরা সব সহ্য করতে পারে, কিন্তু মায়ের অপমান বরদাস্ত করতে পারবে না। এরপরে আমরা কি দেখলাম? চূড়ান্ত মুহূর্তে 4 তারিখ অনেক মা সরাসরি রাস্তায় নেমে এসেছেন, পানি আর খাবার দেওয়ার জন্য নয়, সরাসরি প্রতিবাদ এবং লড়াই করার জন্য। একজন মা এই উত্তরার রাজপথে 10 মাসের সন্তান কুলে নিয়ে চলে এসেছেন। আমার সাংবাদিক বন্ধুটি প্রশ্ন করেছে, মা আপনি সাংঘাতিক কাজ করলেন। তিনি বললেন, আমি কি করলাম? যে অবুঝ শিশু বুকে নিয়ে আপনি এখানে এসেছেন কেন? মুহুর্মুহু গুলি, একের পর এক লাশ পড়ছে, আপনি কেন এখানে এসেছেন? তিনি বললেন, আমি কি জন্য এসেছি জানতে চান? আমি এসেছি শহীদ হওয়ার জন্য। সন্তান আমার একটা নয়। আজকে বাংলাদেশের প্রত্যেকটি রাজপথে যতটা তরুণ তরুণী নেমেছে সবগুলো আমার সন্তান। আমি তাদেরকে সাহস জোগাতে এসেছি। আমি জোগাতে এসেছি যে মারা কাপুরুষ নয়, তারা ভয় পায় না। তোমরা লড়ে যাও, অন্যায়ের সামনে মাথা নত করবে না। তোমরা নিজে মাথা উঁচু করে প্রয়োজনে শহীদ হও, আর এই জাতির মাথা উঁচু করে দাও। সেই মাকে অপমান করেন। সেই মায়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথে লড়াই না করলে অনেকের আজকে চিৎকার দেওয়ার সুযোগ হতো না।
হুমকি দেওয়ার সুযোগ হতো না। জেলে একসাথে ছিলাম অনেকের সাথে, অনেকে হিসাব করছিলেন 29 সালের নির্বাচন নিয়ে, 26 সালের নির্বাচনে এসে এখন হুঙ্কার দিচ্ছেন, আমার মাকে অপমান করছেন। জোড় হাতে অনুরোধ করি, তওবা করে এই কাজ থেকে ফিরে আসুন। মায়েদের কাছে ক্ষমা চান প্রকাশ্যে, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন, মারা চাইলেও তারা ক্ষমা করে দেবেন। কিন্তু যদি এই কাজ অব্যাহত রাখেন তাহলে মনে রাখবেন, স্বৈরশাসকের গুলিকে যারা পরোয়া করে না, সেই মায়ের সন্তানেরা মায়ের কোনো অপমান সেইভাবে সহ্য করবে না। কোন বাংলাদেশ আপনারা গড়তে চান? যে বাংলাদেশে আমার মায়ের ইজ্জত থাকবে না, ওই বাংলাদেশ আমরা চাই না। যেই বাংলাদেশে আমার মা তার ঘরে চলাচলে এবং তার কর্মস্থলে নিরাপত্তা এবং সম্মান নিয়ে থাকবেন, সেই বাংলাদেশ আমরা গড়তে চাই। ওই পুরানা বন্দোবস্ত রাজনীতির আর চাই না। ওটা পচা, ওটা পচা, ওটা পচা। পচা রাজনীতিকে বদলে দেওয়ার জন্য এই 12 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ যারা চাঁদাবাজি করে তাদেরও ভয়ের কোনো কারণ নাই, যারা দুর্নীতি করে তাদেরও চিন্তার কোনো কারণ নাই। আমরা তাদেরকে সৎ পথে চলার জন্য ইনশাআল্লাহ সম্মানের সাথে কাজ দেব ইনশাআল্লাহ। যুব সমাজ লড়াই করেছো, সেদিন রাস্তায় নেমে বলেছিলা দে দে মরে দে, একটুখানি বেকার ভাতা দে। এই স্লোগান কেউ দিয়েছিল যুব সমাজ? নো, যুব সমাজ বলেছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা আমাদের অধিকার চাই, কাজের অধিকার চাই, ওই ফালতু কোটা চাই না। তারা কাজ চেয়েছিল, বেকার ভাতা চায়নি। আমরা যুবকদের হাতে আল্লাহর কসম বেকার ভাতা দিতে চাই না, তাদেরকে অপমান করতে চাই না। তাদের হাতগুলোকে মজবুত করে তাদেরকে বাংলাদেশের দায়িত্ব দিতে চাই। এই দেশ তারা গড়ে দেবে। তারা বসবে বাংলাদেশ নামে উড়োজাহাজের ককপিটে, আমরা বসবো ইনশাআল্লাহ প্যাসেঞ্জারের সিটে। আমাদের যুবকরা বাংলাদেশ নামক উড়োজাহাজ দ্রুত গতিতে চালিয়ে সামনের দিকে নিয়ে যাবে, ঊর্ধ্ব গতিতে ইনশাআল্লাহ। এ বিশ্বাস আমাদের আছে। লড়াই করে আমাদের হাদি জীবন দিয়েছে, লড়াই করে আবু সাইদ জীবন দিয়েছে, আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করে আবরার ফায়াত শহীদ হয়েছে। এই দেশের যুবকেরা দমে যাবে না ইনশাআল্লাহ। আসো তাই 12 তারিখ নতুন বাংলাদেশের পক্ষে, পরিবর্তনের বাংলাদেশের পক্ষে আমাদের প্রথম ভোটটি হোক হা ভোট। যারা এই গণভোটে হা বলবেন, আমরা বুঝবো তারা বাংলাদেশের মানুষকে, 24 শহীদদেরকে তারা স্বীকার করছেন, স্বীকৃতি দিচ্ছেন এবং সম্মান দেখাতে চান। তারা ফেসিবাদ ফিরে আসুক এটা চান না। চাঁদাবাজি দুর্নীতিতে দেশ ধ্বংস হয়ে যাক এটা চান না। ব্যাংক ডাকাতি, শেয়ার মার্কেট লুটপাট তারা চান না। ঘরে ঘরে মা বোনদেরকে বেইজ্জত করা হোক এটা তারা চান না। তারা একটা নিরাপদ বাংলাদেশ চান। তারা হার পক্ষে ভোট দিবেন ইনশাআল্লাহ। আপনারা হা ভোট দিবেন? আবার একটু হাত তোলেন ভালো করে, হা ভোট দিবেন ইনশাআল্লাহ। আমরা নিজেরা দিব, আপনজনকে নিয়ে আমরা যাব, প্রতিবেশীকে সঙ্গী বানাবো, প্রিয়জনকে আমরা সামিল করব। সারা দেশবাসী মিলে হা ভোটের বিজয় ইনশাআল্লাহ আমরা ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। এরপরে একটা সরকার তো লাগবে, সেই সরকার হবে ইনশাআল্লাহ 18 কোটি মানুষের সরকার। কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো পরিবারের নয়, এমনকি কোনো জোটেরও নয়। আমরা যদিও 11 দল একত্রিত হয়েছি নির্বাচনের জন্য, একটা ঐক্যবদ্ধ জাতি গঠনের বার্তা দেওয়ার জন্য, যেই জাতিকে আমরা বিভক্ত করতে চাই না ধর্ম, বর্ণ বা কোনো কারণে। সবাই মিলে বাংলাদেশ, সবাইকে নিয়েই বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। সেই বাংলাদেশটাই আমরা গড়তে চাচ্ছি ইনশাআল্লাহ। এই জন্যে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা আছে, আরও আমাদের সঙ্গী সংগঠন যেখানে যেটা আছে সেইটাই আমাদের 11 দলের বার্তা। আমি বলেছিলাম আমি জামাত ইসলামের বিজয় চাই না। আপনারা বলবেন আশ্চর্য, তাইলে এই দল আপনি করেন কেন? এই দলের আমির আপনি হয়েছেন কেন যদি এটার বিজয় না চান? আমি আসলেই জামাতে ইসলামের বিজয় চাই না, আমি 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় নিশ্চিত হলে আপনি আমি সবাই আলহামদুলিল্লাহ গর্বিত হয়ে যাব, উপকৃত হয়ে যাব। সেই বাংলাদেশটাই দেখতে চাচ্ছি। যারা বিভিন্ন কথা বলে জাতিকে বিভক্ত করতে চায় ওদেরকে তাড়িয়ে দেবেন। যে 54 বছর জাতিকে বিভক্ত করে গোলাম বানিয়ে রাখা হয়েছিল, এই জাতিকে আর কারো গোলাম বানাতে দেওয়া হবে না।
24-এর শহীদ সহ সকল শহীদদেরকে কথা দিচ্ছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে তোমাদের হত্যাকারীদের বিচারেই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, তোমরা যে আকাঙ্ক্ষা হৃদয়ে নিয়ে লড়াই করেছিলে সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করব। আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। সেই ন্যায় ইনসাফের দেশটি কায়েম করার জন্য আমরা 12 তারিখ আপনাদের ভোট চাই, দোয়া চাই, ভালোবাসা চাই, সমর্থন চাই, সহযোগিতা চাই। ধানমন্ডি এলাকার কিছু সমস্যার ব্যাপারে কথা বলা হয়েছে। সমস্যাগুলো আহামরি কিছু না, কিন্তু যারা এই এলাকাগুলোর দায়িত্ব পালন করেছেন ওদের মগজটা ভালো ছিল না, এই জন্য একটা পরিচ্ছন্ন এলাকাকে তারা এইরকম করে রেখেছেন। ইনশাআল্লাহ এই দাবিগুলা আপনাদের কোনো দাবি উত্থাপন করা লাগবে না, ওই সরকারের নৈতিক দায়িত্ব হিসাবে আমরা তা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এখানে একসময় টেনার ইন্ডাস্ট্রি ছিল, গড়ে গড়ে ছিল, আজকে এটা স্থানান্তরিত হয়েছে, কিন্তু তাদেরকে মর্যাদার সাথে সেখানে বসানো হয়নি। অনেক সমস্যা তাদের আছে। আমাদের